বোরের তত্ত্ব থেকে আমরা কিছু পরমাণু সংক্রান্ত কিছু প্রমাণ আমরা করছি। আগের দিন যেটা আমরা করিয়েছি সেটা হচ্ছে কোনো ইলেকট্রন যদি কোনো পরমাণুর n-তম কক্ষে আবর্তন করে, হ্যাঁ, তাহলে যে কক্ষপথে আবর্তন করছে সেই কক্ষপথে ব্যাসার্ধ কত হবে সেই ব্যাসার্ধের মানটা আমরা নির্ণয় করেছি। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ওই যে n-তম কক্ষে ইলেকট্রনটা আবর্তন করছে, ওই n-তম কক্ষে যখন ইলেকট্রনটা আবর্তন করবে তখন ওই ইলেকট্রনের মোট শক্তির মানটা কত হবে, সেই ইলেকট্রনের মোট শক্তির মানটা কত হবে সেটা আমরা জানব। তো দেখো, ইলেকট্রনের মোট শক্তি যে কোনো সিস্টেমেরই মোট শক্তি সমান আমরা জানি তার গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। তাহলে ইলেকট্রনের n-তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি হবে তার গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। এখন গতিশক্তি রাশিমালা যে কোনো মুভিং পার্টিকেলের গতিশক্তি রাশিমালা হয় 12 mv²। এটা তোমরা ফিজিক্সে পড়েছো বা পড়বে হয়তো। হ্যাঁ, গতিশক্তি রাশিমালা হয় 12 mv², যেখানে ভিটা হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। স্থিতিশক্তি রাশিমালা হবে -z²/r। n-তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের স্থিতিশক্তি হয় -z²/r। এই এক্সপ্রেশনের প্রমাণটা আমি পাশে একটু দেখিয়ে দিয়েছি। দেখো, স্থিতিশক্তি সমান ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন ম্যাথে হয়তো এখনো তোমরা শেখোনি, ইন্টিগ্রেশন শেখা হলে আবার এই এক্সপ্রেশনটা হয়তো বুঝতে পারবে। স্থিতিশক্তি সমান ইন্টিগ্রেশন r সমান ইনফিনিটি থেকে r সমান r z²/r² ইনটু dr। এই z²/r²টা কোথা থেকে এলো? স্থিতিশক্তি রাশিমালা যখন বার করা হয় সাধারণত ধরে নেওয়া হয় ইলেকট্রনের স্থিতিশক্তি অসীমে হচ্ছে শূন্য। অসীম দূরত্বে ইলেকট্রনের স্থিতিশক্তি শূন্য, এবং স্থিতিশক্তির সংজ্ঞায় বলা হয় যে অসীম দূরত্ব থেকে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে n-তম কক্ষে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করা হয় সেটাই হলো ওই ইলেকট্রনের স্থিতিশক্তি। তাহলে আবার বলছি, কোনো ইলেকট্রনটিকে, হ্যাঁ, অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তি হয় শূন্য। অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে n-তম কক্ষে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করা হয় সেই কার্যের মানটাকে বলা হচ্ছে তার স্থিতিশক্তি। এবার সেই কার্যের মানটা কত? দেখো, একটা ইলেকট্রনকে যখন নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে আনা হবে আস্তে আস্তে অসীম দূরত্ব থেকে, তখন কি হচ্ছে, ওই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের এগেনস্টে ওকে নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে হবে। এবার সেই আকর্ষণ বলটার মান কত? আকর্ষণ বলটার মান হচ্ছে z²/r²। এটা তোমাদের আমি প্রমাণ করে দেখিয়েছি। হ্যাঁ, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে Zd এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে E। তাদের মধ্যে ডিসটেন্স যদি r হয় তাহলে কুলম্বের সূত্র অনুসারে Zd ইনটু E/r², অর্থাৎ z²/r² হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল। তো এই আকর্ষণ বলের এগেনস্টে, হ্যাঁ, ইলেকট্রনটাকে অসীম দূরত্ব থেকে যদি r দূরত্বে নিয়ে আসা হয় নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে, তাহলে কার্যের মানটা হবে ইন্টিগ্রেশন r সমান ইনফিনিটি। ইনফিনিটি থেকে আমি অসীম থেকে নিয়ে আসছি, মানে r সমান ইনফিনিটি, সেখান থেকে r সমান r, মানে ইনফিনিটি থেকে নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে r-তম ব্যাসার্ধের কক্ষপথে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে z²/r² ইনটু dr। যখন ইন্টিগ্রেশন শিখবে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এইভাবে ক্যালকুলেট করা হয়। হ্যাঁ, এবং এই মানটা হয় -z²/r। জাস্ট এটুকু জেনে রাখো যে স্থিতিশক্তির মান -z²/r হয়। যখন ইন্টিগ্রেশন শিখবে বিষয়টা আবার বলে দেবো। তাহলে স্থিতিশক্তি রাশিমালা হচ্ছে -z²/r। তো তাহলে এবার গতিশক্তির জায়গায় বসিয়ে দিয়েছি স্থিতিশক্তির মানের জায়গায় -z²/r, এটা বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে 12 mv² এর জায়গায় কি ভ্যালু বসিয়েছি? v² মানে আবার দেখো z² হচ্ছে mr, v² মানে হচ্ছে z²/mr। এই মানটা আমরা কোথা থেকে পেলাম? এই মানটা তোমাদের ব্যাসার্ধের রাশিমালা যখন প্রমাণ করেছিলাম সেখানে দেখবে আমি বলেছিলাম একটা ইলেকট্রনকে কি হচ্ছে n-তম কক্ষে স্টেবল হয়ে ঘুরতে হলে
ইলেকট্রনের উপর যে আকর্ষণ বল, নিউক্লিয়াস কর্তৃক যে আকর্ষণ বল এবং ইলেকট্রনটার উপর বহির্মুখী যে অপকেন্দ্র বল, এই দুটো বল সমান হতে হবে, এটা আমরা বলেছিলাম। তাহলে z²/r² সমান হচ্ছে mv²/r। এখান থেকে আমরা কি করেছি, ভি স্কয়ারের যে মানটা বার করেছিলাম সেটা হচ্ছে z²/mr, ঠিক আছে। তাহলে সেই ভি স্কয়ারের মানটা এই হাফ এম ভি স্কয়ারের এই ভি স্কয়ারের জায়গায় বসিয়ে দিলাম, z²/mr মাইনাস z²/r যেমন আছে তেমন। তাহলে mm কেটে গেল, পড়ে রইল z²/2r মাইনাস z²/r, ঠিক আছে। তাহলে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, তাহলে মাইনাস z²/2r। এবার এখানে একটা r টার্ম আছে, দেখো z²/2 এই ভ্যালুটা তো কনস্ট্যান্ট, তাহলে এইখানে যে r টার্মটা আছে, হ্যাঁ 1/r, এটাকে সেপারেট করে দিয়েছি, মাইনাস z²/2 ইনটু 1/r। এই r এর জায়গায় মানটা বসিয়ে দিয়েছি, কোন মানটা, যেটা আমরা আগের দিন প্রমাণ করে দেখিয়েছিলাম যে ব্যাসার্ধের রাশিমালা যেটা n²h²/4π²z² হয় ব্যাসার্ধের রাশিমালা। তো 1/r আছে মানে এটাকে উল্টে লিখলাম, তার মানে 4π²টা উপরে লিখলাম, নিচে n²h² লিখলাম। তো তাহলে কাটাকুটি এখানে তেমন কিছু হচ্ছে না, শুধু 2 আর 4টা কাটাকুটি হচ্ছে, 2 আর 2 2 দুগুণে 4, শুধু এইটা কাটাকুটি হয়েছে, বাকি কিছু কাটাকুটি হচ্ছে না। তাহলে এই ভ্যালুটা পড়ে থাকছে en সমান -2π²m z²e4/n²h² মাইনাস 2π²m z²e4/n²h²। এটাই হচ্ছে en বলতে, হ্যাঁ এই মোট শক্তিটাকে en দিয়ে আমরা সিম্বলাইজ করেছি। n কেন, মানে n তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি হচ্ছে en। n এর জায়গায় যদি 1 বসানো হয় তাহলে প্রথম কক্ষের শক্তি, n এর জায়গায় যদি 2 বসানো হয় দ্বিতীয় কক্ষের শক্তি, হ্যাঁ এইভাবে আমরা যে কোনো কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তির মানটা এই সমীকরণ থেকে কিন্তু খুব সহজেই বার করতে পারবো। আচ্ছা, এরপর দেখো যে এই যে শক্তি রাশিমালাটা আমরা লিখলাম, শক্তি রাশিমালায় একটা ঋণাত্মক চিহ্ন আছে আমরা দেখতে পাচ্ছি, en সমান -2π²m z²e4/n²h², একটা ঋণাত্মক চিহ্ন শক্তি রাশিমালায় আমরা দেখতে পাচ্ছি। তো এই ঋণাত্মক চিহ্নের তাৎপর্য কি, হোয়াট ডাজ ইট সিগনিফাই, ঋণাত্মক চিহ্ন এখানে কি নির্দেশ করছে? ঋণাত্মক চিহ্নের তাৎপর্যটা দেখো, এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি n এর মান যদি ইনফিনিটি হয়, nটা কি, nটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, হ্যাঁ n সমান 1 হলে k কক্ষ, n সমান 2 হলে l কক্ষ, n সমান 3 হলে n কক্ষ, এইভাবে আস্তে আস্তে কক্ষের সংখ্যা বাড়ছে। তো সেই কক্ষটা nটা যদি ইনফিনিটিতে অবস্থিত হয়, অসীমে যদি অবস্থিত হয়, তাহলে সামথিং বাই ইনফিনিটির মান 0 হয়। তাহলে উপরেরটা দেখো সবই কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, জেডটা একটা নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে কনস্ট্যান্ট, হ্যাঁ ইলেকট্রনের চার্জ ইটা কনস্ট্যান্ট, তাহলে সামথিং বাই ইনফিনিটি 0 হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি en এর মানটা হচ্ছে 0, অর্থাৎ অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তি হচ্ছে 0, অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তি হচ্ছে 0। তার মানে মাইনাস চিহ্নটা তাৎপর্য হচ্ছে এটাই যে অসীম দূরত্ব থেকে যত আস্তে আস্তে আর দূরত্বে ইলেকট্রনটাকে নিয়ে আসা হবে, তত কি হবে, ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে কমতে থাকবে, ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে কমতে থাকবে এবং আর দূরত্বে এই পরিমাণ শক্তি কমিয়ে কি হবে, ইলেকট্রনটা স্টেবল হবে, সুস্থিত হবে। আমরা জানি যে কোনো সিস্টেম সুস্থিত হয় কখন, যখন তার শক্তি কম থাকে। শক্তি যখন সর্বনিম্ন হয় তখন যে কোনো সিস্টেমের সুস্থিতি সর্বোচ্চ হয়। তাহলে একটা সিস্টেম স্টেবল হবে তখনই যখন তার শক্তিটা কম হবে, যত শক্তি কমবে তত তার স্টেবিলিটি বাড়বে। তাহলে অসীম দূরত্বে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের শক্তিটা হচ্ছে 0, যত অসীম দূরত্ব থেকে আস্তে আস্তে নিউক্লিয়াসের দিকে নিয়ে আসা হবে তত শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, শক্তি যদি কমে এবং r-তম দূরত্বে, মানে নিউক্লিয়াস থেকে r-তম দূরত্বে ইলেকট্রনের শক্তি এই পরিমাণ কমে যাবে, ইলেকট্রনের শক্তি এই পরিমাণ কমে ইলেকট্রনটা স্টেবল হবে, অর্থাৎ সুস্থিতি অর্জন করবে। তো এমনিও ম্যাথমেটিক্যালি এখান থেকে দেখো এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি n এর মান যদি কমে, n এর মান যদি কমে, nটা যেহেতু নিচে আছে, হরে আছে, তাহলে n এর মান কমা মানে ওভারঅল এই মানটা হচ্ছে বাড়ছে। as n decreases, হ্যাঁ তাহলে কি হচ্ছে,
মড অফ 2π² n z²e4/n²h² এই মানটা বাড়ছে, মড দিয়েছি, মড বলতে পরম মানটা, শুধু মানটাকে আমরা যদি ধরি তাহলে n যদি কমে এই ওভারঅল এই মানটা হচ্ছে বাড়বে, কারণ nটা হচ্ছে নিচে আছে, হরে আছে, তাহলে হরে থাকার জন্য হরের মান যদি কমে তাহলে এই মানটা ওভারঅল মানটা মানে ম্যাগনিটিউডটা অর্থাৎ এই পরম মানটা হচ্ছে বাড়ছে। এবার পরম মানটা যদি বাড়ে তাহলে বাড়ার আগে একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে সেই অনুপাতে অ্যাকচুয়ালি কমছে। তার মানে কি হলো, n যদি কমে টা হচ্ছে কমছে, অর্থাৎ n এর মান যত কমছে অর্থাৎ যত নিউক্লিয়াসের দিকে আস্তে আস্তে আসছে, হ্যাঁ পরমাণুর একদম অসীম দূরত্ব থেকে আস্তে আস্তে যত নিউক্লিয়াসের দিকে আসছে তত কি হচ্ছে n এর ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে কমছে। আমি সেটাই লিখেছি as n decreases magnitude of mod of 2π² n z²e4/n²h² this value increases, এই ভ্যালুটা বাড়ছে, and as a result en also decreases, তাহলে এই মানটা যদি বাড়ে, এই মড ভ্যালুটা যদি বাড়ে, পরম মানটা যদি বাড়ে, তার আগে তো মাইনাস আছে, তাহলে অ্যাকচুয়ালি en এর ভ্যালুটা কমছে, তাহলে as a result en also decreases, তার মানে n কমলে en কমলে en কমবে, তার মানে এটা কি নির্দেশ করছে, তাহলে মাইনাস চিহ্নটার সিগনিফিকেন্স হচ্ছে এখানে এটাই যে নিউক্লিয়াস থেকে নিকটতর কক্ষে ইলেকট্রনের শক্তি কম, দূরবর্তী কক্ষে শক্তি বেশি, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত আস্তে আস্তে ইলেকট্রনটাকে দূরে নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ কে কক্ষ থেকে এল কক্ষ থেকে এম কক্ষ থেকে এন কক্ষ, যত আস্তে আস্তে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরে যাবে তত তার শক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে, আর যত আপার কোনো কক্ষ থেকে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের কাছে আনা হবে তত ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে কমতে থাকবে, এবং শক্তি বিকিরণ করবে। এটাই হচ্ছে শক্তি রাশিমালায় ঋণাত্মক চিহ্নের তাৎপর্য। তো এরপর দেখো তাহলে n-তম কক্ষ ও প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির তুলনা। প্রথম কক্ষের শক্তি এবং n-তম কক্ষ বলতে সেটা দ্বিতীয় কক্ষ হতে পারে, তৃতীয় কক্ষ হতে পারে, চতুর্থ কক্ষ হতে পারে, অর্থাৎ প্রথম কক্ষের সঙ্গে অন্য যে কোনো কক্ষের শক্তির যদি তুলনা করতে বলে তাহলে সেটা কিভাবে আমরা করব। তো দেখো n-তম কক্ষে ইলেকট্রনের শক্তিমাত্রা যে রাশিমালা সেটা পেলাম -2π² n z²e4/n²h²। এবার n এর জায়গায় যদি 1 বসিয়ে দেওয়া হয় তাহলে প্রথম কক্ষ পেয়ে যাব, তাহলে n এর জায়গায় 1 বসিয়ে দাও, e1 পেয়ে যাব, এখানেও শুধু n এর জায়গায় 1 বসিয়ে দেবো, বাকি যেটা আছে সবই এক থাকবে, অর্থাৎ -2π² n z²e4/1² তাহলে এই 1² অর্থাৎ n² এর যে ভ্যালুটা বসিয়েছি এই ভ্যালুটা ছাড়া বাকি সবটাই হচ্ছে একই হবে দুটোর ক্ষেত্রে, তাহলে en/e1 অর্থাৎ n-তম কক্ষের শক্তি বাই প্রথম কক্ষের শক্তি এটা যদি ভাগ করা হয় তাহলে গোটাটাই কেটে যাবে, শুধু এখানে 1/n² এটা পড়ে থাকবে, বাকি টার্মটা কেটে যাবে, দুটোই কমন আছে, তাহলে en/e1 সমান হচ্ছে 1/n², অর্থাৎ en সমান হচ্ছে 1/n² ইনটু e1, তাহলে e1 টা হচ্ছে প্রথম কক্ষের শক্তি, অর্থাৎ যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে সেটা হাইড্রোজেন পরমাণু হতে পারে বা কোনো আয়ন হতে পারে যাতে একটা ইলেকট্রন আছে, তাহলে যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে বোরের তত্ত্ব থেকে আমরা দেখতে পাচ্ছি যদি ওই সিস্টেমের প্রথম কক্ষের শক্তি জানা থাকে, যদি জানা থাকে তাহলে যে কোনো কক্ষের শক্তি এই সমীকরণ থেকে আমরা বার করতে পারবো। তাহলে ধরো দ্বিতীয় কক্ষের শক্তি বার করতে হবে, তাহলে এখানে n এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, 2 মানে হচ্ছে 1/4 হয়ে যাবে, n² আছে, তাহলে 1/n² মানে 1/4, তাহলে দ্বিতীয় কক্ষের শক্তি হবে প্রথম কক্ষের শক্তির 1/4 গুণ, যদি n এর জায়গায় 3 বসায় তাহলে 1/9, তাহলে 1/9 ইনটু e1 হবে, অর্থাৎ তৃতীয় কক্ষের শক্তি হবে প্রথম কক্ষের শক্তির 1/9 গুণ, ঠিক আছে। তো এইভাবে আমরা যে কোনো কক্ষের শক্তি কিন্তু বার করতে পারি এই সমীকরণ থেকে। তাহলে আমরা এরপর কি দেখব, এরপর তাহলে এই প্রথম কক্ষের শক্তিটা বার করে নেব। যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা বোরের তত্ত্ব থেকে প্রথম কক্ষের শক্তির মানটা কি হয়, যেমন আমরা ব্যাসার্ধ বার করার ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধটা বার করে নিয়েছিলাম, সিমিলারলি এই প্রথম কক্ষের শক্তিটা কত হবে e1 এর মানটা তাহলে আমরা বার করে দেখে নিই কত হয়, তাহলে আমরা যে কোনো কক্ষের শক্তি বার করতে পারবো। তো এরপর দেখো বোরের তত্ত্ব থেকে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির মান নির্ণয়। তাহলে যেটা বললাম যে প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির মানটি যদি নির্ণয় করতে পারি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাহলে সেখান থেকে আমরা
যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট যে সিস্টেম, যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের যে কোনো কক্ষের শক্তি কিন্তু বার করতে পারি, সেটা এবার আমরা দেখাবো। তো প্রথম কক্ষের শক্তিটা তাহলে দেখা যাক হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। En এর রাশিমালাটা হচ্ছে -2π2 mj²h²e4/n²h²। এবার হাইড্রোজেন পরমাণু যেহেতু বলছি, তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z সমান হচ্ছে 1, আর যেহেতু প্রথম কক্ষের শক্তি বার করছি, তাহলে প্রথম কক্ষের ক্ষেত্রে n এর মানটা হবে 1। তাহলে এই সমীকরণে z এর মান 1 বসিয়ে দিচ্ছি এবং n এর মান 1 বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? E1 হাইড্রোজেন, En এর জায়গায় আমরা লিখে দিলাম E1, যেহেতু প্রথম কক্ষের শক্তি বার করছি, তাহলে E1 আর ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন লিখে দিয়েছি। তার মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি এটা নির্দেশ করছে। যেমন ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা লিখেছিলাম R1 হাইড্রোজেন, একই রকম ভাবে শক্তির ক্ষেত্রে আমরা লিখছি E1 ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন সমান হচ্ছে 2π² m, z এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, মানে 1 হবে E4/n²h²। n এর জায়গায় 1 বসালে 1 হয়ে যাবে, তাহলে 2π² m E4/h²। দেখো এখানে মাইনাস সাইনটা আমি দিইনি, কারণ মাইনাস সাইনটা তো তাৎপর্য তোমাদের বললাম, মাইনাস সাইনটা শুধুমাত্র নির্দেশ করছে যে নিউক্লিয়াস থেকে যত আস্তে আস্তে দূরে যাওয়া যাবে তত ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। সেই কারণে এখানে তো আমরা জাস্ট প্রথম কক্ষের শক্তির মানটা নির্ণয় করছি, এই কারণে মাইনাস চিহ্নটা আলাদা করে আর দিইনি। তো তাহলে এবার দেখো, তাহলে এই মানগুলো যদি বসিয়ে দেওয়া হয়, পায়ের জায়গায় যদি 3.14 বসিয়ে দেওয়া হয়, m হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻28 গ্রাম, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, সেই ইলেকট্রনের চার্জের মান 4.8 × 10⁻10 ESU। এই ভ্যালুটা বসাতে হবে। আর কি বসাতে হবে? এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻27 8 সেকেন্ড। এই মানটা যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তির মানটা আমরা পেয়ে যাব, এবং সেই মানটা তোমরা বসিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখবে, সেই মানটা হবে 2170 × 10⁻14 আর্ক, 2170 × 10⁻14 আর্ক, এই মানটা পাওয়া যাবে। এবার সাধারণত কি করা হয়, পরমাণুর ক্ষেত্রে কোনো কক্ষের শক্তিটা ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা হয়। ইলেকট্রন ভোল্ট ইভি, ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা হয়, এবং 1 ইলেকট্রন ভোল্টের মান হয় 1.6 × 10⁻12 আর্ক। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻12 আর্ক। তাহলে আর্ক থেকে যদি ইলেকট্রন ভোল্টে যেতে হয়, তাহলে এই যে মানটা বেরিয়েছে তাকে 1.6 × 10⁻12 দিয়ে ভাগ করতে হবে। সেই ভাগ করে যে মানটা পাওয়া যাবে, দেখবে 13.5 সামথিং কিছু একটা বেরোবে, 13.54 মতো বেরোনোর কথা। এবার ডিজিটের একটা দুটো কম বেশির জন্য হয়তো 4 এর জায়গায় কারো 3 বেরোতে পারে, কারো 6 বেরোতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। 13.5 ইলেকট্রন ভোল্ট বেরোবে মোটামুটি, 13.5 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি হচ্ছে 13.54 ইলেকট্রন ভোল্ট। সেটা আমরা বোরের তত্ত্ব থেকে বার করতে সক্ষম হলাম। এরপর তাহলে দেখো, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তির মানটা আমরা বার করলাম 13.54 ইলেকট্রন ভোল্ট। সেই প্রথম কক্ষের শক্তির মান থেকে অন্য যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের যে কোনো কক্ষের শক্তির মান নির্ণয় কিভাবে করা যায়। তাহলে পরমাণু, এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, পরমাণু তো শুধুমাত্র হাইড্রোজেনই আছে, আর এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম বলতে বাকি বিভিন্ন আয়নের কথা বলা হয়েছে, যেমন লিথিয়াম +2, হ্যাঁ, বেরিলিয়াম +3, হ্যাঁ, এই সমস্ত সিস্টেমের ক্ষেত্রেও একটা ইলেকট্রন আছে। তো আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তির মানটা যদি জানা থাকে, দেখো সেখান থেকে অন্য যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট হ্যাঁ যে কোনো কক্ষেরই কিন্তু শক্তি আমরা বার করতে পারি। এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের যে কোনো কক্ষের শক্তি কিন্তু ওখান থেকে আমরা বার করতে পারি। সেটা কিভাবে করা যায় দেখো। তাহলে En এর মানটা হচ্ছে -2π² mj² E4/n²h²। তাহলে E1 হাইড্রোজেনের মানটা কি হবে? n এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, আর z এর জায়গায় 1 বসিয়ে দেবো। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z1, আর প্রথম কক্ষের শক্তি যেহেতু বার করছি, তাহলে n এর জায়গায় হচ্ছে 1 বসাবো। তাহলে E1 হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি, তার রাশিমালাটা হচ্ছে -2π² m E4/h²। ঠিক আছে, z এর জায়গায় 1 হয়ে গেল, n এর জায়গায় 1 হয়ে গেল। এবার En/E1 হাইড্রোজেন, অর্থাৎ যে কোনো পরমাণুর n-তম কক্ষের শক্তিকে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি দিয়ে ভাগ করা হচ্ছে। En/E1 হাইড্রোজেন, দেখো পুরো এই টার্মটা কেটে যাচ্ছে, 2π² m E4/h², দুটোই কমন, তাহলে কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধু j² n², শুধু j² n² এই টার্মটা পড়ে থাকছে।
তাহলে এই অনুপাতটা হলো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এখান থেকে ইএন এর যে এক্সপ্রেশনটা পাচ্ছি, ইএন সমান জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু ই1 হাইড্রোজেন। ই1 হাইড্রোজেন বলতে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের যা শক্তি তাকে যদি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইটা দিয়ে গুণ করা হয় তাহলে যে কোনো পরমাণুর এনতম কক্ষের শক্তি আমরা বার করতে পারবো। এবার হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি আমরা অলরেডি বার করে দেখে নিয়েছি যে এর ভ্যালুটা হয় 13.54 ইলেকট্রন ভোল্ট। 13.54 ইলেকট্রন ভোল্ট। তার মানে যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের এনতম কক্ষের শক্তি হবে ওই সিস্টেমের কি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, হ্যাঁ, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, আর এনটা হচ্ছে যততম কক্ষের আমরা শক্তি বার করছি সেই মানটা বসে যাবে এন এর জায়গায়। তাহলে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু 13.54, অর্থাৎ 13.54কে যদি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার দিয়ে গুণ করা হয় তাহলে ওই সিস্টেমের এনতম কক্ষের শক্তি কিন্তু বেরিয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়েছি দেখো, লিথিয়াম +2 আয়নের ক্ষেত্রে। লিথিয়াম +2 আয়ন তোমরা জানো কি এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, তার মানে +2 মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে একটা ইলেকট্রন পড়ে আছে। তাহলে লিথিয়াম +2 হচ্ছে একটা এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম। তাহলে আমরা লিথিয়াম +2 আয়নের দ্বিতীয় কক্ষের শক্তি বার করতে চাইছি। তাহলে আমাদের অত ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা এই এক্সপ্রেশন থেকেই বার করতে পারবো। লিথিয়াম +2 আয়নের দ্বিতীয় কক্ষের শক্তি হবে, তাহলে জেড এর জায়গায় 3 বসিয়ে দিলাম, যেহেতু লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, তাহলে জেড এর জায়গায় 3 বসিয়ে দিলাম, 3 এর স্কয়ার। আর যেহেতু দ্বিতীয় কক্ষের শক্তি আমরা বার করতে চাইছি তাহলে এন এর জায়গায় 2 বসিয়ে দিলাম, তাহলে 3 এর স্কয়ার বাই 2 এর স্কয়ার ইনটু 13.54 ইনটু 13.54 বসিয়ে দিলাম, তাহলে 9 এর 4 ইনটু 13.54 ইলেকট্রন ভোল্ট। এবার এটা ক্যালকুলেট করে যেটা বেরোবে আর কি, তার মানে লিথিয়াম +2 আয়নের দ্বিতীয় কক্ষের শক্তি হচ্ছে 9 এর 4 ইনটু 13.54 ইলেকট্রন ভোল্ট। এইভাবে যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের শক্তি খুব সহজেই কিন্তু আমরা এই এক্সপ্রেশনটা থেকে বার করতে পারি, এত ভ্যালু বসাবার দরকার নেই। তো তাহলে এটা আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তিটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রথম কক্ষের শক্তির মানটা যদি জানা থাকে সেখান থেকে অন্য যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের যে কোনো কক্ষের শক্তি আমরা বার করতে পারি। আচ্ছা, এবার দেখো এনতম কক্ষে যে ইলেকট্রনটা ঘুরছে সেই এনতম কক্ষের ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগের রাশিমালা, মানে এনতম কক্ষে ইলেকট্রনটা কি গতিবেগে ঘুরছে, কতটা জোরে ঘুরছে, সেই গতিবেগের মানটা আমরা কিন্তু বোরের তত্ত্ব থেকে বার করতে পারি। তাহলে সেটা কিভাবে বার করা যায় দেখো, বোরের তত্ত্ব থেকে আমরা দেখেছি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়। mvr সমান হচ্ছে n * h/2π। তো এখান থেকে v এর মানটা যদি আমরা বার করি, v সমান হবে nh/2πmr, v এর মানটা হবে nh/2πmr। তাহলে nh/2πm * 1/r, 1/r-টাকে আলাদা করে লিখলাম। কেন আলাদা করে লিখলাম? কারণ r এর মান অলরেডি আমাদের জানা, যেটা বোরের তত্ত্ব থেকে আমরা বার করেছি, n²h²/4π²m z²। তাহলে 1/r এর মান এটা উল্টে লিখবো, তাহলে 4π²m z²/n²h²। তাহলে উল্টে লেখার পর আমরা কি পেলাম, nh/2πm ইনটু এই মানটা লিখলাম। এবার কাটাকুটি হয়ে যাবে বেশিরভাগ, এখানে nh আছে আর নিচে আছে n²h², তাহলে একটা nh কেটে গেল, এখানে mm কেটে গেল, হ্যাঁ, নিচে পাই আছে উপরে π² আছে, তাহলে একটা পাই কেটে গেল, নিচে 2 আছে উপরে 4 আছে, তাহলে 2 দুগুণে 4, এটাও কেটে গেল, কারণ অনেক কিছুই কেটে যাচ্ছে। দিয়ে ফাইনাল যে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2πz²/n * h, 2πz²/n * h। তাহলে এটাই হচ্ছে vn, মানে n-তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ vn সমান 2πz²/n * h। এটাও একটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন। তাহলে বোরের তত্ত্ব থেকে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনটা n-তম কক্ষে যদি আবর্তন করে, কি গতিবেগে সে আবর্তন করছে সেই মানটা দেখো আমরা বার করতে পারি। পাই এর মান জানা, হ্যাঁ, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, তাহলে সেটাও আমরা লিখতে পারবো। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে যে কক্ষে ঘুরছে সেখানে সেই কক্ষে এন এর মানটা বসবে, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে দেখো সবকটার মানই কিন্তু আমাদের জানা, তাহলে এই মানগুলো যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সেই কক্ষের ইলেকট্রনের গতিবেগটা কিন্তু বার করা যাবে। তাহলে এখান থেকে দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের গতিবেগ যদি জানা থাকে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের গতিবেগ থেকে অন্য
যে কোনো পরমাণু, মানে যে কোনো পরমাণু বলতে যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমে যে কোনো কক্ষে ইলেকট্রনের যে গতিবেগ সেটা কিন্তু বার করা যায়, যদি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের গতিবেগটা আমরা বার করতে পারি। তো কিভাবে বার করা যায়? দেখো vn সমান হচ্ছে 2 পাই জেড স্কয়ার বাই n ইনটু h, তাহলে এখানে 2 পাই স্কয়ার বাই h এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট, তাহলে যেটা ভেরিয়েবল, হ্যাঁ, যেটা চেঞ্জ হবে যে মানগুলো সেটা হচ্ছে z আর n এর ভ্যালু, তাহলে vn প্রপোর্শনাল টু হচ্ছে z বাই n, বাকিগুলো যেহেতু কনস্ট্যান্ট তাহলে vn প্রপোর্শনাল টু হচ্ছে z বাই n। এবার হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ক্ষেত্রে z এর মান 1 হবে এবং n এর মান 1 হবে, ঠিক আছে? তার মানে z এর মান আর n এর মান 1 হবে, আর অন্য যে কোনো পরমাণুর ক্ষেত্রে z এবং n এর ভ্যালু আলাদা হবে। তাহলে অন্য যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের n তম কক্ষের যে গতিবেগ ঠিক আগের মতোই আমরা বার করতে পারি, vn সমান হচ্ছে v1 হাইড্রোজেন ইনটু z বাই n, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের গতিবেগ যা হবে তাকে z বাই n দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেই পরমাণুর n তম কক্ষের গতিবেগ কিন্তু বেরিয়ে যাবে। এবার হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের গতিবেগের রাশিমালাটা বার করে নিলি আমাদের, হ্যাঁ, অন্য যে কোনো পরমাণুর n তম কক্ষের রাশিমালা, মানে n তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের রাশিমালা সেটা কিন্তু বার করা যায়। তোমরা এই প্রথম কক্ষে হাইড্রোজেনের গতিবেগের রাশিমালাটা বার করে দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি আর আলাদা করে বার করিনি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে গতিবেগের রাশিমালাটা কোথায় আলাদা করে বার করিনি, কিন্তু বার করাই যায় কারণ সবকটা মানই হচ্ছে জানা। জেডের জায়গায় 1 বসিয়ে দিতে হবে, পায়ের জায়গায় 3.14 বসিয়ে দিতে হবে, ইলেকট্রন ই এর জায়গায় 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 বসাতে হবে, হ্যাঁ, এন এর জায়গায় 1 বসাতে হবে, এইচ এর জায়গায় প্ল্যাঙ্কের ধ্রুবকের মান বসালে কিন্তু, হ্যাঁ, কি হবে, n তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএস এককে বেরিয়ে যাবে গতিবেগটা। তো যাই হোক, এটা অতটা গুরুত্বপূর্ণ নয় প্রথম কক্ষের গতিবেগের রাশিমালাটা, সেই জন্য আলাদা করে আর মানটা বার করিনি। কিন্তু তোমরা এক্সপ্রেশন থেকে দেখতে পাচ্ছ যে প্রথম কক্ষের গতিবেগকে যদি z বাই n দিয়ে গুণ করা হয় তাহলে যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের n তম কক্ষের গতিবেগের মানটা কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ vn প্রপোর্শনাল টু z বাই n। এই সম্পর্কটা কিন্তু একটু ভালো করে মুখস্থ রাখবে, তাহলেই এখান থেকে যে কোনো প্রবলেম আমরা করতে পারবো। আবার এখান থেকে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি ভাবো, হ্যাঁ, তাহলে vn প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই n, vn প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই n, অর্থাৎ কি হচ্ছে কি, n এর মান যত বাড়বে তত কি হচ্ছে, তত আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ আস্তে আস্তে কমবে, হ্যাঁ, এবং n এর জায়গায় প্রথম কক্ষের যে মান সেটা কি হচ্ছে, n এর জায়গায় 1 বসবে, দ্বিতীয় কক্ষের ক্ষেত্রে n এর জায়গায় 2 বসবে, তৃতীয় কক্ষের ক্ষেত্রে n এর জায়গায় 3 বসবে। তাহলে পার্টিকুলার একটা পরমাণুর ক্ষেত্রেও আমরা তখন আর z এর ভ্যালু বসাবো না, z এর ভ্যালু তো ফিক্সড হয়ে যাচ্ছে, শুধু n এর ভ্যালুটা বসালেই সেই অনুযায়ী আমরা কোন একটা কক্ষের গতিবেগ বার করতে পারবো। তো যাই হোক, এই এক্সপ্রেশনটা শুধু একটু খেয়াল রাখবে যে vn প্রপোর্শনাল হচ্ছে z বাই n, হ্যাঁ, আর যদি বাড়িতে পারো তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের গতিবেগটা বার করে দেখতে পারো, হ্যাঁ, ঠিক আছে।